কারণ সে নির্বাচন করবে বলেছে। নিবন্ধন চাইবে প্রয়োজনে, যেভাবে শাপলার জন্য তারা দাবি করেছে না, ওটা তো তাদের ইন্ডেক্সে, নির্বাচন কমিশনের ইন্ডেক্সে ছিল না, চাইতে পারে, বটম করবে। এখন বটম লাইন হচ্ছে নাগরিক হিসেবে সে তো নির্বাচন করতে পারে। মোটা দাগে যেই প্রশ্নটা সবার ব্যাপারে আসবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে এইরকম প্রায় শেষ অবধি দায়িত্ব পালন করে নির্বাচন করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা শুধুমাত্র আসিফ, নাহিদ, মাহফুজদের ব্যাপারে কেন করা হচ্ছে? এই প্রশ্নটা আপনারা অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে কেন করছেন না? যে অ্যাটর্নি জেনারেল একবার বলছেন উনি পদত্যাগ করে নির্বাচন করবেন, আরেকবার বলছেন যে কোনো বাধা নাই। টেকনিক্যালি হয়তো নাই, উনি প্রজাতন্ত্রের কর্মচারীর ডেফিনেশনে হয়তো পড়েন না, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীর ডেফিনেশনে পড়েন না। উনি যেহেতু বেতন ভাতা পান না, রিটেইনারশিপ আছে অ্যাজ এ লয়ার, এনলিস্টেড সরকারের প্রধানতম লয়ার, সেই হিসাবে মানে উনি নির্বাচন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই রকম তো ওদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকলে কোথাও বলে দেয়া নাই তিনি নির্বাচন করতে পারবেন না। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ওই জায়গাটা কেন আলোচনায় আসতেছে না? কেন স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে, ছাত্র প্রতিনিধিরা আসছে, এদেরকে কেন বেশি লাইমলাইটে রাখা হচ্ছে? তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ডিফেম করবার একটা বয়ান বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমে করবার চেষ্টা করা হচ্ছে। বটম লাইন দেখা দরকার সেটা হচ্ছে, দেখবেন একটা কথা আসছে যে প্রচুর টাকা সে বরাদ্দ নিয়েছে, 2400 কোটি টাকা, 400 কোটি টাকা, এরকম কথা আসছে। অথচ ওই বরাদ্দের ফাইলটা পর্যন্ত একনেকে ওঠে নাই। এখন ধরেন আপনি এই মাসেই তো সর্বশেষ একনেক হবে, একনেকের মিটিং হওয়ার কথা। তো এই মাসেও যদি আসিফের ফাইলটা পাস হয়, আমরা যারা সরকারের কাজের গতি সম্পর্কে জানি, আরো 1 বছর লাগবে। 1 বছরের আগে এই ফাইল বিল্ডিংয়ের বাইরেই আসবে না। এটা যে দপ্তর টু দপ্তর যে ঘুরতে হবে বিভিন্ন মিনিস্ট্রি, তাহলে এটার বেনিফিট কি ও আসলে নিতে পারবে? নিতে পারবে না তো। ও কুমিল্লাতে গিয়ে কি বলবে যে আমি তোমাদের জন্য 2500 কোটি টাকার কাজ আনছি? কোথায় বলবে এটা? কোনো দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তো আসবে না। সরকার বিএনপিতে আসলে এই ক্রেডিট তো বিএনপি তাকে দেবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যেটা দেখা দরকার একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা, যেটা শুরুতে অ্যাড্রেস করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, প্রফেসর ইউনূসের পক্ষ থেকে, যে তোমরা ছাত্র প্রতিনিধিরা যারা আসবা তোমরা ফিউচারের পলিটিক্স করবা কিনা, এই জায়গাটা খোলামেলা কথা বলা দরকার ছিল তখন। যেহেতু এই পর্যায়ে চলে আসছে, এখন দেখা দরকার নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক যে এইটা খুব মোটা দাগে কাউকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা, যে জায়গাটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড, যে সে এমন একটা মানে পজিশন অফ পাওয়ার থেকে নির্বাচনে আসছে কিনা যেটা তাকে একটা অ্যাডেড বেনিফিট দেবে অন্যদের থেকে। আমি সেটা বোধ করি না। বিএনপি এত বড় দল, এই রকম 10 জন অ্যাডভাইজার আইসা একটা সিটে ক্যাম্পেইন করলেও বিএনপির দলের কাছে এরা উড়ে চলে যাবে। তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে এটা কোনো রকমের মানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে তাকে এক্সট্রা কোনো ভ্যালু দেবে এখানে। তো নির্বাচনের এই চ্যালেঞ্জটা আছে, কিন্তু আমার নিজের এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি, যেমন আমি বড় মিটিং করি না, আমি শোডাউন করি না, আমি মোটর বাইকে 4-5টা মোটরসাইকেল আশেপাশে থাকে, কারণ আমার নিজের মোটরসাইকেল উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে। আমি ভ্যানে চড়ি, আমি টেম্পুতে চড়ি। আপনি গাড়ি ব্যবহার করবেন না, আপনি খরচ কমায় ফেলেন। মানে আমাদেরকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে, আমাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে, যেটা একটা বড় দল টাকা দিয়ে নেয়, সেইটা আমাকে প্রত্যেক দিন 5 থেকে 7 কিলোমিটার হেঁটে করতে হইতেছে, অথবা অ্যাটিটিউড দিয়ে করতে হবে, ব্যবহার দিয়ে করতে হবে। এইটার একটা লম্বা ফাইট আছে, কিন্তু আমাদের সবাইকে এই ফাইটটা করতে হবে। একটা বিষয় আপনি বলছিলেন যে ধরেন এই মানে ছাত্র উপদেষ্টা বলেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে কিনা আসিফ মাহমুদের কথা, বা এটা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা মিডিয়া ইন্টেনশনালি করছে কিনা। ধরেন অন্য একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব অথবা তৌহিদ হোসেন অথবা ধরেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, যারা একটু প্রো বিএনপি বলে, তারা কেউ যদি নির্বাচনের ঘোষণা দিত তাহলে সেটি নিয়েও কি আমরা আলোচনা করতাম না? না, করবেন। প্রশ্ন হচ্ছে যে তারা নির্বাচনের মধ্য দিয়ে আসা হচ্ছে একটা সুবিধার জায়গা। দেখেন জি, ওই সুবিধা কি অন্য কেউ নিচ্ছে না? কোনো উপদেষ্টা কি বিদেশে পার্মানেন্ট একটা পজিশন, অ্যাম্বাসেডারশিপ ইকুইভ্যালেন্ট পজিশনের জন্য ট্রাই করতেছে না, লবি করছে না? তাহলে সে কিন্তু একটা সুবিধা নিচ্ছে। কোনো উপদেষ্টা কি দেশে বিদেশ থেকে তার পজিশনকে ব্যবহার করে তার এনজিওর জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে না? সেটাও তো করছে।
প্রফেসর ইউনূসের সমালোচনা বিভিন্ন ফোরাম থেকে করেছে না, মামলাগুলো উইথড্র করে ফেলেছে, ট্যাক্স রেয়াতের ব্যাপারটা সে পেয়ে গেছে, আইনগতভাবে পেয়েছে, আইনের মধ্যে পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলোও তো আপনি আলোচনাতে আনতে পারবেন, আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসিফকে কন্টিনিউ যে ব্যাশিং করা হচ্ছে, ও ওয়েস্টেনে গিয়ে না নীলামার্কে গিয়ে কোথায় হাঁসের গোশত খাচ্ছে, মানে ইটস ইজ টু মাচ। মানে একটা ছেলে, আপনি এলজিআরডি মিনিস্ট্রি নিয়ে কটা আমি কথা শুনেছি যে তার ওয়ার্ক পারফরমেন্স কেমন, এর আগের এলজিআরডি মিনিস্টাররা কি পারফর্ম করেছে, সে কি ডেলিভার করেছে, তার তো শপথের দায়িত্ব হচ্ছে সে মিনিস্ট্রিকে ডেলিভার করবে, এইটা ডেলিভার করতে পেরেছে কিনা, সেগুলো তো আমি গণমাধ্যমে আলোচনা দেখছি না। আবার আমি তো ওইটা দেখতে চাই। আবার এটাও কি হয়েছে না ফুয়াদ ভাই, ধরেন একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার অভিযোগ, সেই আলোচনাটা আসিফ মাহমুদ না হয়ে অন্য উপদেষ্টা হলে আরো অনেক বেশি হতো কিনা মনে হয় না। আর উপদেষ্টা অথবা এই আলোচনাটা যে আমরা এক প্রকার করলামই না, ধরেন সেটাকে আপনি কি বলবেন? এটা ধরনের ঘটনা আপনারা আরো জানবেন ফিউচারে। প্রশ্ন হচ্ছে যে বড় বড় দলের নেতারা উপদেষ্টা না হয়ে কি হাজার হাজার কোটি টাকা ডিল করতেছে না? আমরা জানি না সচিবালয়ে কারা বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে, আওয়ামী লীগের লাইসেন্সে কারা বিগ মানে